পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে মানসিক হাসপাতালে বিক্ষোভ, পরিচালক অবরুদ্ধ। বাস পোড়ানোর মামলায় গয়েশ্বর ইশরাক সহ বিএনপির ১২০ নেতাকর্মীর আগাম জামিন। টানা তৃতীয় দিনে ২,০০০-এর বেশি শনাক্ত, করোনার দ্বিতীয় ঢেউ কড়া নাড়লেও নেই সচেতনতা। সরকারি নির্ধারণ করে দেবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি, ভাগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে। সিলেটে বিদ্যুৎ বিপর্যয়, পানির জন্য হাহাকার, দ্রুত স্বাভাবিক হবে আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা, ক্ষমতা ছাড়ার আগেই বাস্তবায়ন চান ট্রাম্প। মাইন্ড এইড হাসপাতালে পুলিশ হত্যা মামলায় এক চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে অবরোধ করে বিক্ষোভ হয়েছে। চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ থাকে। আন্দোলনকারীদের অভিযোগ, ডাক্তার মামুনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে হাসপাতালের পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দারের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন চিকিৎসক কর্মচারীরা। এ সময় ব্যাহত হয় চিকিৎসা সেবা। ঢাকার বাইরে থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ডাক্তার মামুনকে গ্রেপ্তারে আইন মানা হয়নি। গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার দরকার ছিল। অবিলম্বে মামুনকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। পুলিশ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে থাকে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারে, অবশ্যই সেটা খুনের মামলা নয়। খারাপ কোনো কিছু আমরা কোনোদিন দেখিনি, এবং এই যে দালাল চক্রের সাথে জড়িত এই কথাটা আমরা তার মানতে পারছি না। সবাই মিলে আমরা তার পরিচালক মহোদয়কে আপনার তালাবদ্ধ করেন। 3টা দাবির মধ্যে প্রথম কথা হচ্ছে গিয়ে ডক্টর মামুনকে যেই পন্থায় নিয়ে যাওয়া হয়েছে তার যথাযোগ্য আইনি ব্যাখ্যা প্রদান করতে হবে। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন বিএমএ। চিকিৎসক সমাজের উপর যদি কোনো অন্যায় হয়ে থাকে, বিএমএ অবশ্যই এ ব্যাপারে দেখবে এবং বিএমএ কঠোর অবস্থানে যাবে। যে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। হাসপাতালের পরিচালকের দাবি, ডাক্তার মামুন যেন সুবিচার পায়। আইন মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটার একটা সুরাহা করার চেষ্টা করছি। উনি যেন সুবিচার পান, তার প্রতি যেন কোনো অন্যায় না হয়, যেন সত্যের ভিত্তিতে সব কিছু ঘটে। ওনাকে যেভাবে নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা আমি তো এখনও জানি না। পরে সুষ্ঠু সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আলোচনার মাধ্যমে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শাকেরা আরজুর রিপোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে জামিন নিতে হাজির হন বিএনপির ১৫০ শতাধিক নেতাকর্মী। রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির ১৬টি জামিন আবেদনের শুনানি শেষে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত ১২০ জনকে জামিন দেন হাইকোর্ট। পরে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওনাদেরকে জামিননামা দাখিল করতে হবে, যেটা হচ্ছে আইনের শর্ত, এবং এই সময়ের পরে প্রত্যেককে ঢাকার মেট্রোপলিটন সেশন জাজ অর্থাৎ মহানগর দায়রা জজে সারেন্ডার করতে হবে। তবে আদেশের বিরুদ্ধে এখনো আপিলের সিদ্ধান্ত হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অনেক সরকারি সম্পত্তি, সরকারি বাস
বেসরকারি অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, অনেক অগ্নিসংযোগ হয়েছে, অনেক বোমা নিক্ষেপ হয়েছে, অনেক ধরনের বেআইনি কার্যক্রম হয়েছে। সেই জন্য আমরা সিরিয়াসলি ব্যাপারটাকে অপোজ করেছি। এই জামিনের বিরুদ্ধে আমরা আপিল করবো কিনা সে ব্যাপারে আমরা আপনাদেরকে পরে জানাবো। গত 12ই অক্টোবর ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত 10টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 14টিরও বেশি মামলা দায়ের হয়। এরপর সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। টানা তৃতীয় দিনেও 2000 ছাড়ালো কোভিড-19 রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত 2111 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 256তম দিনে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 16,469 জনের। মোট আক্রান্ত 4,38,795। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগেই মারা গেছেন 13 জন। মোট মৃত্যু 6,275। নতুন 1,893 জন সহ সুস্থ হয়েছেন 3,54,788। প্রতি 10 লাখে শনাক্ত 2,576.50, মৃত্যু 36.85। প্রতি 10 লাখে সুস্থতার সংখ্যা 2,083.23। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 25,89,421 জনের। করোনার দ্বিতীয় ঢেউ কড়া নাড়লেও এখনও অভাব সচেতনতার। সংক্রমণ প্রতিরোধে বারবারই মাস্ক পরার কথা বলা হলেও শুনছেন না অনেকেই। নো মাস্ক নো সার্ভিস ঘোষণা করা হলেও মাস্ক ছাড়া গণপরিবহনে ওঠার দৃশ্য ধরা পড়েছে 21-এর ক্যামেরায়। দোকানগুলোতে অনেক দোকানি যেমন মাস্ক পরছেন না, আবার ক্রেতারও আছে গা ছাড়া ভাব। মেহেদি হাসানের রিপোর্ট। ইউরোপের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে লকডাউনেও গেছে বেশ কয়েকটি দেশ। বাংলাদেশেও সংক্রমণের দ্বিতীয় ঢেউর আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। সরকারও আশঙ্কা করছে শীতে করোনা বাড়তে পারে। এ অবস্থায় প্রতিরোধের একমাত্র উপায় মাস্ক পরা। এরই মধ্যে নো মাস্ক নো সার্ভিস নীতি ঘোষণাও করা হয়েছে। তারপরও গাছছাড়া ভাব। রাজধানীর গণপরিবহনে অনেকেই উঠছেন মাস্ক ছাড়া। কেউ কেউ মাস্ক পরে বাসে উঠেই একটানে খুলে ফেলছেন। মাস্ক সবই আছে, আমরা ইউজ করি। তো গরম লাগে, তো গরমে ঘামিয়ে দেয়, এই জন্য আর কি মাস্কটা পরা হয় না। জি জি স্যার, মাস্ক না বাসে ওঠার পরে মাস্কটা রাখছিলাম ব্যাগের মধ্যে আর কি। পরিবহন শ্রমিকরা বলছেন মাস্ক শতভাগ নিশ্চিত করার চেষ্টা করলেও দু একজন বাসে উঠে মাস্ক খুলে ফেলেন। উঠলে মাস্ক পরতে বলি, একজন আবার একটু মানা করি, তো আবার মাস্ক কিনেও দিই মাঝে মাঝে। গাড়িতে হকারেরা ওঠে ওই সময় 2-1 ঘন্টা থাকে যায়, আর মানে না কি করবো বলে। ফুটপাতের দোকান ও বিপণী বিতানগুলির চিত্র একই রকম। অনেক দোকানই মাস্ক পরেন না, ক্রেতারাও যেন থোড়াই কেয়ার। আপাতত অনেকেই এটা বুঝতেছে না যে আগামীতে কি পরিস্থিতি হবে, কিন্তু এটা পরিস্থিতির মোকাবেলার জন্য সবারই মাস্ক পরা উচিত। কিছু ক্লায়েন্ট চলে আসে, মনে করেন এই মাস্ক ছাড়াই চলে আসে। আবার আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কাজ করতে সেই মুহূর্তে মাস্ক পরতে পারি না, কিন্তু আমাদের মাস্ক 19 দিন থাকে, আমাদের সাথে থাকে। সবাই মাস্ক পরছে না, আসলে এটা সবাই পরা উচিত। এই অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সরকারই নির্ধারণ করে দেবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি এবং ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট ফি সহ অন্যান্য ফি। দুপুরে সচিবালয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটাগরিভুক্ত করে দেয়া হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যালোচনা সভা। নো মাস্ক নো সার্ভিস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের সভায় ক্লিনিকের বর্জ্য ব্যবস্থাপনা একটি নিয়মের মধ্যে করার প্রস্তাব আসে। এছাড়া চিকিৎসা ও টেস্ট ফি সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত হয় সবাই। স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের একটি কমিটি এ বিষয়ে কাজ করবে। এই ক্লিনিকে, এই হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের সেবা দেওয়া হয় এবং সেই সেবার মূল্য এটাও ওনারা একটা বোর্ডের মধ্যে দিয়ে দিবে, যেটা সরকারি হাসপাতালে রয়েছে। জনগণ যাতে কিনা সঠিক সেবা পায়, জনগণ যাতে প্রতারিত না হয়, জনগণ যাতে সঠিক মূল্যে
তাদের চিকিৎসাটা পায়। করোনায় মৃত্যু ও আক্রান্ত আরও বাড়ছে। এ অবস্থায় প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিকগুলো প্রস্তুত রাখার আহ্বান জানান মন্ত্রী। আপনারা জানেন দ্বিতীয় ওয়েভ সমস্ত পৃথিবীতে লেগেছে কোভিডের। বাংলাদেশেও সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর হারও গতকাল আমরা দেখলাম বৃদ্ধি পেয়েছে। যাতে এটি আমাদের আওতার বাইরে না চলে যায় সে বিষয়ে আমি জনগণকে আহ্বান করব যে স্বাস্থ্যবিধি মেনে যাতে চলেন। যেসব হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কুমারগাঁও বিতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের 32 ঘণ্টা পর সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনও বিদ্যুৎবিহীন শহর ও আশপাশের বহু এলাকা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সমস্যা দেখা দিয়েছে পানি সরবরাহ ব্যবস্থায়। এদিকে ট্রান্সফরমার মেরামতে বিরামহীন কাজ করছেন বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মী। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার সিলেট মহানগর এলাকায়। অনেকে বহুদূর থেকে সংগ্রহ করছেন পুকুর ডোবার পানি। পানি সংকটের সাথে যুক্ত হয়েছে মোমবাতির আকাল। এমন পরিস্থিতিতেই দিন যাপন নগরবাসীর। পানির সমস্যার কারণে মানুষ হাহাকার করে এবং মোবাইলের নেটওয়ার্ক নাই, সব দিকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। যে আমরা খাওয়ার পানি নাই, কিছু এখন বালতি গিয়ে আহত নিচে আনবো আর নদী থেকে গিয়ে আনতেই আর কি বাথরুমের খরচের পানি। আমরা সব মতন অসুবিধা, টয়লেট ব্যবহার করতে পারতাছি না পানির জন্য। এদিকে প্রকৌশলীদের তদারকিতে পাওয়ার ট্রান্সফরমার মেরামতে নিরলস কাজ করছেন কর্মীরা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সর্বাত্মক চেষ্টা করতেছি। কালকে সারা রাত আমরা এখানে ছিলাম, সাইডে ছিলাম, আমি নিজে ছিলাম। তো আমরা আশা করতেছি যত দ্রুত সম্ভব আমরা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। 3 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ কর্মকর্তারা। সোমবার সকালে জাতীয় গ্রিডের সঞ্চালন কেন্দ্রে আগুন লাগে। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় কয়েকটি ট্রান্সফরমার। সেই থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট মহানগর সহ আশপাশের এলাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তার মন্ত্রণালয়ের পক্ষে বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী টিপু মুন্সির তোলা কোম্পানি আইন 1994 এর সংশোধনে আনা সংশোধন বিল 2020 পাশ হয়েছে সংসদে। পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিলও পাশ হয় সংসদে। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষে উত্থাপন করেছেন সাংসদ আব্দুস সোবহান গোলাপ। কোনো অর্বাচীনের কথায় ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ বন্ধ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের ভিআইপি জেটিতে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী একথা জানান। কে কোথায় কি বলল, এবং আমাদের এই সরকার অত্যন্ত সক্ষম এবং দায়িত্বশীল একটা সরকার। কাজেই তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবায়ন করার সক্ষমতা রাখে। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা করতেছি 26 ফিট মানে দীর্ঘ বঙ্গবন্ধুর ভাস্কর্য, পাকিস্তানি সারেন্ডার, হায়ানা বাহিনীর কীভাবে সারেন্ডার করেছে ইত্যাদি সহ। এটা তো এই দেশের নতুন কিছু না, এটা তো ভাস্কর্য আমাদের ঐতিহ্য এবং এটা বহু স্থানে আছে। কাজে এই সমস্ত অর্বাচীনদের কোনো কথার জবাব দেওয়াটা, আমলে নেওয়াটা তাদের গুরুত্ব দেওয়া হয়। দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আসলে হতাশার ব্যর্থতা বিএনপির রাজনীতি এতটাই ভর করেছে যে তারা এখন আর মিথ্যাচার
ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারছে না। প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন। তাই তারা আবোল তাবোল বকছে, দিনরাত দেশে বিদেশে তাদের গোপন মিটিং, সন্ত্রাসী কার্যক্রমে ইন্ধন। তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় শোষিতের পক্ষে কথা বলতেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় কাজ করে গেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সমাজকে বদলে দিতে চেয়েছিলেন, তিনি একেবারে শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। আর সেই জন্যই যারা সমাজে বিত্তশালী, যারা সমাজে প্রভাবশালী, যারা বৃত্তের পাহাড় গড়ে তোলে, তারা কখনোই মৌলানাকে ভালো চোখে দেখেননি। আর সেই কারণেই সাম্রাজ্যবাদের যারা পূজারী, তারা তাকে বলেছেন প্রফেট অফ ভায়োলেন্স। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন আবার পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আসামি পক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন। ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক জহিরুল হুদা আদালতে চার্জশিট দেন। দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলেছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। বনানীতে দলের রাজনৈতিক কার্যালয়ে সিলেট জেলার কয়েকশো সমর্থকের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে, দলের নিয়ম কঠিনভাবে মেনে চলতে হবে। আগামীতে জাতীয় পার্টির দেশ পরিচালনার যথেষ্ট সুযোগ আছে বলে মন্তব্য করেন জি.এম. কাদের। এটা আমি খুব কঠোরভাবে এই জিনিসটাকে আমি পালন করব, যেহেতু আমার শৃঙ্খলা দরকার। সামনের দিকে যেহেতু সুদিন সম্ভাবনা আছে এবং মানুষেও চাচ্ছে, কাজে আমরা তা মানুষের প্রত্যাশা পূরণে এবং আমরা এই যে একটা বড় পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই। সুষ্ঠু সুন্দর বিনোদন দিতে এবং একই সাথে দেশ ও সমাজ গঠন সহ তরুণদের মনন গঠনে ভিডিও স্ট্রিমিং সার্ভিস বা ওভার দি টপ ওটিটি প্ল্যাটফর্মগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা বেসরকারি উদ্যোক্তাদের সাথে আলোচনা শেষে মন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মকে নীতিমালার মধ্যে আনতে কমিটি গঠন সহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। সিনেমা হলগুলোকে আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলা সিনেমাকে বিশ্বে ছড়িয়ে দিতে আরও যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে। আমাদের এই দেশে কোনো মৌলবাদ জঙ্গিবাদের স্থান নাই। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। সব মুসলিম দেশে ভাস্কর্য আছে, ইরানে আছে, ইরাকে আছে, ফিলিস্তিনে আছে, জর্ডানে আছে, সিরিয়ায় আছে, লেবাননে আছে, তুরস্কে আছে, এমনকি সৌদি আরবেও আছে। টিউশন ফি ছাড়া অন্য খাতে স্কুল কলেজগুলো টাকা নিতে পারবে না, জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। করোনার কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় টিউশন ফি নিয়ে অভিভাবকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফলে তাদের পক্ষে টিউশন ফি দেওয়া সম্ভব নয় বলে অভিযোগ করছেন তারা। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেতন ও রক্ষণাবেক্ষণ খাতে প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের কথা চিন্তা করে মাউসি এমন সিদ্ধান্ত নিয়েছে। রাত ৮টার মধ্যে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র বলেন, নানা অনিয়মের কারণে দক্ষিণ সিটিতে অনেকগুলো মার্কেট নির্মাণাধীন অবস্থায় পড়ে আছে, ফলে ব্যবসায়ীরা টাকা লগ্নি করে দোকান বরাদ্দ পাচ্ছেন না। এদিকে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে একটি করে গণশৌচাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র তাপস। তবে জনসংখ্যা বেশি আছে এমন ওয়ার্ডগুলোতে একাধিক গণশৌচাগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
বিভিন্ন মার্কেট, বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দীর্ঘসূত্রিতা রয়েছে। এই জন্য আমরা এগুলো বিশেষ নজর দিচ্ছি। আমরা প্রত্যেকটা মার্কেটে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দেব। চট্টগ্রামে কৌশল পাল্টেছে ছিনতাইকারীরা। এতদিন পুরুষরা এই কাজ করলেও এখন জড়িয়ে পড়ছে নারী। গত 6 মাসে তাদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছে অর্ধশত মানুষ। গত 24 ঘন্টায় নগরীতে 3টি চক্রের 13 জনকে আটকের পর এসব তথ্য উঠে আসে। সে সময় তাদের কাছ থেকে 24টি মোবাইল সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রিপোর্ট করছেন শিউলি শবনম। গত 16 নভেম্বর সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকায় অরবিন্দ দত্ত নামে একজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় ছিনতাইকারী দলের এক নারী ও পুরুষ যারা অটোরিকশা থেকে নেমে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর মোবাইল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা তদন্ত করতে গিয়ে 3টি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের 13 জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এদের মধ্যে কেউ প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী সেজে ছিনতাই কাজ চালিয়ে যাচ্ছিলেন। ছিনতাইকালে বিপদ এড়াতে অথবা বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই কাজে নারীদের যুক্ত করার প্রবণতা বলে ধারণা পুলিশের। লোনলি চলাফেরা করে সাধারণত নির্জন এলাকায় তারা তাদেরকে টার্গেট করে, তখন তারা তার সামনে গিয়ে দাঁড়াবে, মোবাইলটা চাইবে, যদি না দেয় তখন সেক্ষেত্রে তাকে চাকু দিয়ে আঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যাবে। নিপাকে অ্যারেস্ট করেছি। সে প্রথম তার মামা সাগরের সঙ্গে সে অনেকগুলো এইভাবে ছিনতাই করেছে। তার হাজবেন্ড যে শাহ আলম, সেও একজন ছিনতাইকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, তার বিরুদ্ধে আছে। মূলত শপিংয়ে আসা নারী ও রাস্তায় একা চলাচল করা পথচারীদের টার্গেট করে তারা ছিনতাই কাজ চালায়। ছুরি কিংবা চাকু দিয়ে আঘাত করে ছিনিয়ে নেয় মোবাইল, টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। গত 6 মাসে নগরীতে এমন ছিনতাইয়ের কবলে পড়ে মূল্যবান সামগ্রী হারিয়েছেন অন্তত অর্ধশত মানুষ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে 5 সদস্যের একটি কিশোর গ্যাং। তাদের আশ্রয় প্রশ্রয়দাতা সহ কিশোর গ্যাং নির্মূলে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা কিশোর গ্যাং, যারা বিভিন্ন পাড়া মহল্লায় পাবলিক নুইসেন্স করে, আধিপত্য বিস্তার করে, আমরা 3 ভাবে কাজ করছি। আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের সঙ্গে অন টু অন কথা বলা এবং তাদের গার্ডিয়ানের সাথেও কথা বলা। আমরা তাদেরকে যদি রিমান্ডে নিয়ে আসি বা আরও যদি জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে আরও তাদের সাথে কারা জড়িত, তাদের উপরে আরও কেউ আশ্রয় প্রশ্রয়দাতা আছে কিনা, আমরা সেই ব্যাপারে বিস্তারিত আমরা জেনে আইনি পদক্ষেপ নিয়ে যা যা প্রয়োজন আমরা সেই আইনি পদক্ষেপ নিব। আটককৃতদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। দেখছেন রাত 11টার 21 সংবাদ। বিমান বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে বলে জানালেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বাহিনীর বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, এভিয়েশন শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বিমান বাহিনীকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান ঘাঁটি বাসারের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম। পরে বিমান বাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। উন্নত মানের প্রযুক্তি আছে, তার একটি অংশ যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সক্ষমতাও আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাবে। দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি গড়ে তুলে দেশকে নিয়ে যেতে পারবো সেই 2041 সালে, যখন আমরা হব একটি উন্নত জাতি। অযৌক্তিক আচরণ করছে দেশের পুঁজিবাজার। ভালো মুনাফা দেয়া সত্ত্বেও বেশিরভাগ শক্তিশালী ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম পড়ছে। অন্যদিকে দুর্বল ও স্বল্প মূলধনী শেয়ারের দাম বাড়ছে লাগামহীনভাবে। লেনদেনের গতি প্রকৃতি ও দর ওঠানামার এই চিত্রকে অসঙ্গতিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতির পেছনে কাজ করছে জুয়ারি চক্র। মেহেদি হাসানের রিপোর্ট। ব্যবসা সফল প্রতিষ্ঠান, দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সাথে কয়েক বছরে ভালো মুনাফা দেওয়ার ধারাবাহিকতা। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলি বিবেচনা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশ্লেষকরা। তবে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এসব পরামর্শ কাজে আসছে না। বাড়ছে মন্দ শেয়ারের দাম।
কখনো একটি দুটি খাতেই আটকে আছে লেনদেন। বিশ্লেষকরা বলছেন এটি কোনো স্বাভাবিক পুঁজিবাজারের বৈশিষ্ট্য নয়। ধারাবাহিকভাবেই বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিয়ে আসছে বেশ কিছু কোম্পানি। তিতাস গ্যাস, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, পাওয়ার গ্রিড, একমি ল্যাবরেটরিজ, পদ্মা অয়েলের মতো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতাই মিলছে না। পরে আছে বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন দরের আশেপাশে। অন্যদিকে তুলনামূলক কম মুনাফা দিয়েও 1 বছরের ব্যবধানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জিকিউ বলপেনের মতো কিছু শেয়ারের দাম বেড়েছে 6.5% পর্যন্ত। কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার পরও কিছু মিউচুয়াল ফান্ডের মূল্য 1 মাসেই বেড়েছে দ্বিগুণ বা তারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন ছোট প্রতিষ্ঠানের শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই কারসাজি করতে পারে জুয়ারি চক্র। পুরো মার্কেটটা কিন্তু জুয়ারিদের হাতে। এই জুয়ারিরা কখনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকতেছে, কখনো মিউচুয়াল ফান্ডে ঢুকতেছে, আল্লাহ জানে সামনে তারা কোন দিকে ঢুকে। তো যে বাজারে টোটাল টার্নওভারের প্রায় 80% জুয়ার মাধ্যমে হয়, সেই বাজারে তো মৌলভিত্তিক কোনো দাম হবেই না। কারসাজি বন্ধ করে বাজারকে স্বাভাবিক আচরণে ফেরাতে কঠোর নজরদারির পরামর্শ এই বিশেষজ্ঞের। রেগুলেটরি পারে ওই সেটা ইনসাইডার ট্রেডিং আছে সে ইত্যাদি কোনোটা সাসপেনশন, এটা কিন্তু দ্যাট ইজ নট দ্য গুড সলিউশন। গুড সলিউশন হচ্ছে মানুষের সামনে আরও ভালো ভালো কোম্পানি মানে শেয়ার যোগান দেওয়া। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোরও দায়িত্ব আছে কারসাজি ঠেকাতে। তবে বিনিয়োগকারীদের আরও সচেতন হওয়ার তাগিদ ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা কর্পোরেট গভর্নেন্স কথা বলি কিন্তু অ্যাপ্লাই করি না, আমরা রুলস অ্যাপ্লাই করি না আমরা। তো এই আইন প্রয়োগগুলো হচ্ছে এখন একটু আস্তে আস্তে গ্রাজুয়ালি, একদিনে রাতারাতি তো সম্ভব না। আমি মনে হয় এটা ভিজিবল একটা মানে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এইটার একটা রেজাল্ট চলে আসবে। এদিকে ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে শেয়ার কারসাজি ঠেকাতে তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তা, পরিচালক সহ সংশ্লিষ্টদের ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে বিএসইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে খুলনার দৌলতপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের দৌলতপুর শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল এইচডিপিই প্রেসার পাইপ ইন্ট্রোডাকশন ওয়ার্কশপ। এন মোহাম্মদ গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীদের নিয়ে এই ওয়ার্কশপে এইচডিপিই পাইপের স্থাপন বিধি, ব্যবহার প্রক্রিয়া এবং নিরাপদ পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এর ব্যবহার, এর মাধ্যমে কিভাবে তরল এবং গ্যাস স্থানান্তরিত হয়, এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওয়ার্কশপে সার্বিক সহযোগিতা করে সাউদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সেবিক। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন তাহেরা ফেরদৌস, সেবিকের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে মানসিক হাসপাতালে বিক্ষোভ, পরিচালক অবরুদ্ধ। বাস পোড়ানোর মামলায় গয়েশ্বর ইশরাক সহ বিএনপির 120 নেতাকর্মীর আগাম জামিন। টানা তৃতীয় দিনে 2000-এর বেশি শনাক্ত, করোনার দ্বিতীয় ঢেউ কড়া নাড়লেও নেই সচেতনতা। সরকারি নির্ধারণ করে দেবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি, ভাগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে। সিলেটে বিদ্যুৎ বিপর্যয়, পানির জন্য হাহাকার, দ্রুত স্বাভাবিক হবে আশ্বাস কর্তৃপক্ষের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।